নমস্কার, আগরতলা দূরদর্শন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অভিনন্দন এবং স্বাগত। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে আইনের দর্পণে। আইনের দর্পণে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সামাজিক বিষয় এবং তার যে আইনি দিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এরকম একটি খুব গুরুত্বপূর্ণ, খুব সংবেদনশীল এবং খুব প্রয়োজনীয়, বিশেষ করে আলোচনা করা দরকার এরকম একটি বিষয়কে আজকেও আমরা আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। সেটি হলো চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ। সেই বিদ্যাসাগরের সময় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন, বাল্যবিবাহ, সেই প্রতিবাদ এখনও অবধি জারি আছে। আমরা জানি যে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী তিনি এই মুহূর্তে গোটা ভারতবর্ষব্যাপী একটি প্রচার চালাচ্ছেন এই চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহের বিরুদ্ধে, তার প্রতিকারের জন্য তিনি সচেষ্ট। এই যে দীর্ঘ সময় ধরে একটি বিষয়, একটি সমস্যা সমাজে রয়ে যাচ্ছে, সেই বিষয়টি কেন রয়েছে এবং তার যে বিভিন্ন প্রতিকারের জন্য বিভিন্ন আইনি দিক, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, বিস্তৃত আলোচনা করব, আমরা অভিজ্ঞতা শুনব এবং আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা দিশার দিকে এগিয়ে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী রাজা গুপ্তা, গোমতী ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট সেক্রেটারি। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই বিষয়ে। তাকে আমরা এই স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার স্যার। স্যার, আপনাকে আমরা আজকে পেয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। কয়েকটা বিষয় আমার সবসময়ই মনে হয়েছে যে এত বড় একটা সময় পর্ব জুড়ে যে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ বিষয়টি আমাদের সমাজে, ভারতবর্ষে এবং ভারতবর্ষের সমস্ত অঞ্চলেই প্রায় কম বেশি বর্তমান রয়েছে এবং ঘটেই চলেছে। এই যে চাইল্ড ম্যারেজ, এই বিষয়টি কি, কাকে আমরা বলবো বাল্যবিবাহ, যেটা যদি একটু বলেন প্লিজ। আসলে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যেটা আমাদের দেশে সেই আপনি যেমন বললেন সেই সুদূর প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। তো বাল্যবিবাহ বলতে এখন আমরা আইনি সংজ্ঞায় যা বুঝি, যদি কোনো মেয়ে তার 18 বৎসর পূর্ণ হওয়ার আগে এবং যদি কোনো ছেলে তার 21 বৎসর পূর্ণ হওয়ার আগে বিবাহ করে, তবে তাকে আমরা চাইল্ড ম্যারেজ বলতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটু ইতিহাসের দিকে চলে যাই। সেই 1929 সালে সর্বপ্রথম ব্রিটিশ শাসনকালে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট পাস হয়েছিল। তার পরবর্তী সময়ে 1949 সালে সেটা সংশোধিত হয়, 1978 সালে আবার সংশোধিত হয়। তো বর্তমানে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, সেটাও একই উদ্দেশ্যে আমাদের এনাক্টমেন্ট হয়েছে এবং বর্তমানে আমাদের কার্যকরী রয়েছে। তো সেখানে বাল্যবিবাহের সংজ্ঞা আমরা কি দেখতে পাচ্ছি, যে কাকে বলবো আমরা? এক তো হচ্ছে যে শুধু একটা বয়সের বিষয় আছে, যে ছেলের বয়স 21 হতে হবে এবং মেয়েদের বিবাহের বয়স 18 হতে হবে, কিন্তু এ ছাড়া কি আর অন্য কোনো দিক রয়েছে? আপাতত বয়সটাকেই আমাদের সেই মাপদণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেকশন 2A এবং 2B অব দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট সে কথাই বলছে যে যদি কোনো ছেলে তার 21 বছর পূর্ণ না হয় এবং মেয়ে তার 18 বছর বয়স পূর্ণ না হয়, তবে তাদের বিবাহটা আইনত আমাদের ভ্যালিড নয়। এটা কি ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু 18 বছর মেয়েদের ক্ষেত্রে একটা ভোটাধিকার দেওয়ার বয়স, বা ভোটাধিকার সে পাচ্ছে 18 বছর, বা মোটামুটি একটা ম্যাচিউরিটি আসছে, সে তার নিজের ডিসিশন নিজে নিতে পারবে, এইরকম একটা জায়গা থেকে কি বয়সটাকে মূলত ধরা হয় আইনের ক্ষেত্রে? আসলে আইনের ক্ষেত্রে মেজরিটির যে সংজ্ঞা বিভিন্ন আইনের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়ে গেছে। তো এই যে আমাদের চাইল্ড ম্যারেজ অ্যাক্টে ওইটাকেই আমাদের বেঞ্চমার্ক করে রাখা হয়েছে, তো সেটাকে আমাদের মানে আপাতত মেনে চলতে হবে। আচ্ছা আচ্ছা, তো কিন্তু এটা তো আইনের ভাষায় আপনি বললেন যে আইন এটা আছে, চাইল্ড ম্যারেজ আমরা জানি যে সেটা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ আমাদের
আইনের চোখে, কিন্তু তা সত্ত্বেও তো ঘটছে। মানে হয়তো পরিমাণগত বা একটা পার্থক্য থাকতেই পারে, কম বেশি হচ্ছে, কিন্তু এটা তো এখন অবধি চলছে নাকি? হ্যাঁ, সেটা আমার মনে হয় এর পেছনে রয়েছে একটা সামাজিক স্বীকৃতি। আচ্ছা, যার ফলে সেটা একটা ব্যাধি হলেও এটা আমরা নিয়ে চলেছি, বয়ে নিয়ে চলেছি। তার পেছনে বিভিন্ন রকম কারণ রয়েছে, হতে পারে সেটা অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ। তো অর্থনৈতিক কারণের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রথম কারণ হচ্ছে দারিদ্রতা। তো দারিদ্রতার কারণে কি হয়, ছেলে বা মেয়ে, বিশেষত মেয়েদের পরিবার মনে করে যে তাদের মেয়েকে বিবাহ দিলে তাদের দায়মুক্ত হতে পারবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো তার পরিবারের সেই সঙ্গতি নেই, অর্থনৈতিক সঙ্গতি নেই। সেক্ষেত্রে সে মেয়েকে অল্প বয়সে বিবাহ দিয়ে তার দায়মুক্ত হতে চায়। আরেকটি কারণ হিসেবে আমি বলতে পারি যে নিরক্ষরতার কারণে তার পরিবার বুঝতে পারে না যে বাল্যবিবাহের কুপ্রভাব রয়েছে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে একটা মেয়ের উপর, বিশেষত মেয়েদের উপরই। তো সেটা সে বুঝতে পারে না, এবং তারা বুঝতে পারে না যে মেয়েদেরকে শিক্ষা দিয়ে তাকে স্বাবলম্বী করে সমাজে তাকে নিজের পায়ে দাঁড়া করানোটা কতটা জরুরি। তো সেটা তাদের অজ্ঞতার কারণে, সচেতনতার অভাবের একটা দিক রয়েছে। তো সে কারণে আমরা দেখি যে সকল অঞ্চলে যে আপনাদের নিরক্ষরতাটা একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে, সেখানে চাইল্ড ম্যারেজের বা শিশু বিবাহের সংখ্যাটাও বেশি। আচ্ছা, আর আরেকটা কারণ হিসেবে আমরা বলতে পারি কুসংস্কার। এখনো আমাদের মধ্যে একটা কুসংস্কার রয়ে গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে, যে মেয়েদের অল্প বয়সে বিবাহ দেওয়াটা আমাদের কর্তব্য। এবং সেক্ষেত্রে কি হয় যে কোনো একটা বিশেষ তিথি, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে মেয়েদের বিবাহ দেওয়া হয়। তো সে কারণে কি হচ্ছে যে একটা কুসংস্কারের জন্য মেয়ে বা ছেলের বাবা মা মেয়েদেরকে অতি অল্প বয়সে বিবাহ দিয়ে দিচ্ছে। আরেকটা কারণ হিসেবে বলা যায় নিরাপত্তাহীনতা। এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে বাবা মা মেয়েদের নিরাপত্তার জন্য ভাবিত হয়। তারা মনে করে কি যে মেয়েকে বিবাহ দিলে তাদের মেয়ে বা ছেলে নিরাপদ হয়ে যাবে। এইটার সাথে জাস্ট আমি একটা কথা যুক্ত করতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে কোথাও কি একটা লিঙ্গ বৈষম্যের বিষয়টাও কি জড়িত গভীরভাবে, যে ছেলেরা চাকরি করবে বা তারা এগিয়ে যাবে, তাদের নিরাপত্তার ব্যাপারটা তারা নিজেরাই বুঝে নিতে পারবে, কিন্তু একটা মেয়ের নিরাপত্তার দায়িত্ব যেহেতু তার পরিবার মনে করে যে তাদের ওপরই বর্তায়, সেক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়াটা মনে হয় একটা সমাধান। এরকমটা কি তারা মনে করে? সেটা তো অবশ্যই, কারণ ভারতের বিভিন্ন রাজ্যে আজও ভ্রূণ হত্যা এটা একটা বিশেষ চিন্তার কারণ রয়েছে, এবং লিঙ্গ বৈষম্য এবং জনসংখ্যার যে মেয়ে পুরুষ মানুষ এবং স্ত্রীলোকের যে আনুপাতিক ভাগহার, সেটার মধ্যে যে বৈষম্য, এটা আমাদের একটা কি বলবো একেবারে জ্বলন্ত সমস্যা। তো মেয়েদেরকে আজকালও অবাঞ্ছিত বলে মনে করা হয়। তারা মনে করে যে মেয়েদের আলাদাভাবে শিক্ষার প্রয়োজন নাই এবং তাদেরকে এতটা স্বাবলম্বী হওয়ারও প্রয়োজন নেই। এবং দেখা যায় যে অনেক সময় বাবা মা যে যতটুকু তাদের পক্ষে অর্থ সংগ্রহ করা সম্ভব বা উপার্জন সম্ভব, সেটা তারা ছেলেটির পড়াশোনার কাজে ব্যবহার করে, ছেলেটির পড়াশোনার কাজে, মেয়েটিকে বিবাহ দিয়ে দায়মুক্ত হতে চায়। কিন্তু এই বাল্য বিবাহ যে হচ্ছে, এর ফলে তো কতগুলো সমস্যাও বেরিয়ে আসছে। যেমন একটা, আমার তো মনে হয় শারীরিক একটা সমস্যা, মানসিক একটা সমস্যা, কিংবা ধরুন হতে পারে যে এই যে কম বয়সী মেয়েটি যে মা হবে এরপরে, তারপরে সে যে সন্তানের জন্ম দেবে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? সেগুলো কি আপনারা নোটিস করেছেন? সেটা তো দেখাই যায় যে অপরিণত বয়সে মা হওয়ার ফলে মেয়েদের মধ্যে নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কি হচ্ছে, আমাদের সামাজিক যে এমন একটা আমাদের যে পরিচালন ব্যবস্থা, আমরা সেটাকে আসলে দেখেও না দেখার ভাব বা এটাকে আমরা ইগনোর করে চলেছি। তো সেটা তো অবশ্যই হচ্ছে।
সেটা তো সচেতনতার সাথেও যুক্ত, শিক্ষার সাথে যুক্ত। আর একটা দিক আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। আজকাল যে মোবাইল ফোনের যথেচ্ছ ইউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে বা মেয়েদের যে অসামাজিক তত্ত্ব যেগুলি রয়েছে তারা ট্র্যাপে ফেলে, তাদেরকে দ্রুত বিবাহে উৎসাহিত করছে অথবা বিপদগামী করে তুলছে। সেদিকটাও আমাদের মানে বর্তমান সময়ে বাল্যবিবাহের একটি কারণ হিসেবে বলা যায়। আচ্ছা, মোবাইল একটি গুরুত্বপূর্ণ। মোবাইল তাছাড়া দেখা যাচ্ছে যে যেসব ভারতের যে সকল রাজ্যে যে ছেলে এবং মেয়েদের মধ্যে যে আনুপাতিক ভাগার সংখ্যার জনসংখ্যার যে আনুপাতিক ভাগারের তারতম্য, যেমন ভারতের অনেক রাজ্য রয়েছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, সে জায়গাতে যে দেখা যাচ্ছে পুরুষের সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় মহিলাদের সংখ্যা কম। সেই দিক থেকে আমাদের রাজ্য বা উত্তর পূর্বাঞ্চলে যে মেয়েদের যে আজকাল পাচারের ঘটনাগুলি ঘটছে এবং বিবাহের নামে মানব পাচারের ঘটনা ঘটছে, সেটাও একটা কারণ বলা যেতে পারে। সব দিক দিয়ে একটা ইনসিকিউরিটি কাজ করছে, যেটা এই বাল্যবিবাহের হারটাকে প্রভাবিত করছে এবং এটা সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিচ্ছে। একদমই ঠিক স্যার। আরও কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমাদের আছে, যেমন এটা তো হচ্ছে যে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে এবং তাতে মেয়েরা সাফার করছে, কোথাও কোথাও ছেলেদেরও কি এটা হচ্ছে যে তাদেরও 21 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে অনেক সময়, নাকি সেই সংখ্যাটা মেয়েদের তুলনাতে নিশ্চয়ই অনেকটাই কম? কম হলেও সেটাকে একেবারে ইগনোর করা যায় না। ছেলেদেরও অনেক ক্ষেত্রেই তার ম্যাচুরিটি আসার পূর্বেই বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে। সেটার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে সেটার জন্য। তো এক্ষেত্রে আপনি তো বললেন 2006 সালে যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট, সেই অ্যাক্টটা লাগু হওয়ার পর আজকে প্রায় 20 বছর হতে চলল। হ্যাঁ, কিন্তু তার আইনি প্রভাব সামাজিক ভাবে কতটুকু? আসলে আইন তো পাশ হয়েছে ঠিকই আছে, কিন্তু আমরা যদি দেখি যে 2023 সালের ইউনিসেফের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত পৃথিবীতে যতগুলি বাল্যবিবাহের ঘটনা ঘটছে তার 1/3 আমাদের ভারতবর্ষে ঘটছে। আচ্ছা। এবং মেয়েদের বাল্যবধূদের একটা বিরাট অংশ ভারতবর্ষের মধ্যেই রয়েছে। আচ্ছা। আর ইউনিসেফের তথ্য অনুসারে 40% মেয়েরা তাদের 18 বছর পার হওয়ার পরই বিবাহ করে নিচ্ছে। তো সেটা তো গেল সমীক্ষার ব্যাপার। সমীক্ষা ছাড়া আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই আমরা দেখতে পারি যে আজও চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ আমাদের একটা জ্বলন্ত সমস্যা, সেটা সমাধান হয়নি সেই অর্থে। তার কারণ কি একটা হতে পারে, মানে আপনার কি মতামত, যে আমাদের যখন ধর্ষণের মতো ঘটনা ঘটে বা অ্যাবিউজ কোনো ধরনের, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন ডিরেক্ট সে ফ্যামিলি মেম্বার হোক কিংবা বন্ধুবান্ধব হোক, যেই পরিচিত কেউ হোক কিংবা সেই মেয়েটি নিজেও, সে থানাতে যাচ্ছে, এফআইআর করাচ্ছে, সেই কেসটা রিপোর্টেড হচ্ছে এবং তারপরে অ্যাকশন হচ্ছে। কিন্তু চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে কি সেটার একটু অভাব আছে? মানে কেউ এসে কি কমপ্লেন করছে যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, আপনারা আসুন বন্ধ করুন? একেবারে যে কমপ্লেন্ট হচ্ছে না সে কথা ঠিক না, কিন্তু কমপ্লেন্ট হলেও সেটা আপনার যতগুলি ঘটনা ঘটছে দেখা যাচ্ছে সেই তুলনায় অনেক কম। কারণ আমি যে বললাম যে এখানে রয়েছে একটা সামাজিক স্বীকৃতি, যে এটা আমাদের সমাজে স্বীকৃত হয়ে আসছে এবং অপরাধ হিসেবে গণ্য হচ্ছে না। সেই কারণে চাইল্ড ম্যারেজের রিপোর্টেড কেসের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাহলে সরকার বা আপনারা যারা এই চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার যারা আছেন বা যে কমিটিগুলো আছে, তারা কিভাবে কাজ করবে? যদি সেটা রিপোর্টেডই না হয় তাহলে আপনারা জানবেন কি করে যেখানে চাইল্ড ম্যারেজ হচ্ছে এবং কিভাবে কি স্টেপ আপনারা নেবেন? এই ক্ষেত্রে দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006-এ অনেকটাই লিবার্টি দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। কারণ যদি কোনো ব্যক্তি বা যদি এনজিও, ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোনো একটা এনজিও, তাদের যদি ইনফরমেশন থাকে যে চাইল্ড ম্যারেজ হয়েছে, তো সে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে কমপ্লেন করতে পারে।
তো সেক্ষেত্রে যে ব্যক্তি মানুষ বা এনজিও হতে হবে সে না, সে পুলিশও হতে পারে, অথবা চাইল্ডলাইন হতে পারে, অথবা যে কেউ হতে পারে। তো সে এই কমপ্লেনটা করতে পারে। আর সেক্ষেত্রে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি যে বললেন যে চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার, সেকশন 13 অফ দ্য অ্যাক্ট, সেটাতে বলা হয়েছে চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার প্রতিটি রাজ্য সরকার সাব ডিভিশন লেভেলে একজন চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার নিয়োগ করবে, এবং তার জুরিসডিকশন, তার ক্ষমতা, তার পাওয়ার সব কিছু নির্ধারিত থাকবে। তো চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসারের কাজই হলো মূলত যে চাইল্ড ম্যারেজকে রোধ করা। যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটতে যায়, চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার সেটাকে রোধ করবে। দ্বিতীয়ত সে মামলা করবে, তৃতীয়ত সে অ্যাওয়ারনেস করবে, সে জনসচেতনতা সৃষ্টি করবে, আর চতুর্থত সে সেই ভিকটিম মেয়েটিকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং তার সেফটি সিকিউরিটিটা নিশ্চিত করবে। আচ্ছা, মানে সবটা দিকটা নিয়েই ভাবতে হবে আসলে। মানে একটি মেয়েকে যদি উদ্ধার করে নিয়েও আসা হয়, তারপরেও তার সিকিউরিটির দায়িত্ব তো নেওয়াটাই, দায়িত্ব তো অবশ্যই রয়েছে। কারণ আমি এই কাজ করতে গিয়ে দেখেছি অনেক সময় কি হয় যে মেয়েদেরকে উদ্ধার করে আনলে তার পরিবারের লোকরাও তাকে স্বীকার করে না, অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেক্ষেত্রে কি হয়, যদিও আছে যে আমাদের ইনস্টিটিউশনালাইজেশন ইজ দ্য লাস্ট রিসোর্ট, যে কাউকে হোমে পাঠানো হবে যে একেবারে শেষ পর্যায়ে যখন আর কোনো রাস্তা নেই, কিন্তু তথাপি তা হোমে পাঠানোর দরকার রয়েছে যাদের, তাদেরকে তো পাঠাতেই হবে। এবং সেক্ষেত্রে আমাদের চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাকে পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে এবং তিনি পুলিশের মতোই চার্জশিট দাখিল করতে পারেন। আন্ডার সেকশন 173 সিআরপিসিতে ওই আইনে বলা আছে যে উনি চার্জশিট দাখিল, ফাইনাল রিপোর্ট দাখিল করতে পারেন। আচ্ছা, তো এই কাজগুলো করতে যখন যাওয়া হচ্ছে, তখন কি কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে? কারণ এটা খুব একটা রেয়ার ঘটনা, মানে যতটা অন্যান্য রাইটস যেগুলো ভায়োলেটেড হয় সেগুলোর ক্ষেত্রে যেরকম ঘটে, যেহেতু আমরা জানি যে এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড একটা ইস্যু অলমোস্ট। হ্যাঁ, সেখানে তো রেজিস্ট্যান্স অনেক ক্ষেত্রেই আসে, আসাটাই স্বাভাবিক। কারণ একটা বিয়ের আয়োজন হয়েছে, সবাই আমন্ত্রিত, আত্মীয় স্বজন আছে, তারপর পাড়ার লোক আছে, তো সবাই চিন্তা করে কি যে হয়তো বা মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে চলে গেল, ছেলের ভবিষ্যৎটা অন্ধকারে চলে গেল। তো সেই দিক থেকে তারা প্রতিবাদ করে এবং চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অফিসার বা প্রশাসনের লোককে রেজিস্ট করতে পারে। তো কারণ তারা বোঝান তাদের যে এর একটি কারণ হলো যে সামাজিক প্রথা, দ্বিতীয়ত হলো গিয়ে কি যে এটা দীর্ঘদিনের একটা চলে আসা, কি বলবো, মানে স্বীকৃত একটা সিস্টেম, প্রথা হয়ে গেছে। তো সেক্ষেত্রে সমাজ এটাকে স্বীকার করে নিয়েছে, এটা অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এবং কোথাও না কোথাও যে মেয়েটির সাথে ঘটনাটি ঘটছে, হতে পারে যে সে নাবালিকা, কিন্তু সেও মনে হয় মনে মনে অ্যাকসেপ্টই করে নেয় না যে এটাই আমার ভবিতব্য। হ্যাঁ হ্যাঁ, সে তো মানে সামাজিক এই সেটিংসের কারণে সে স্বীকার করে, এটার একটা সাইকোলজিক্যাল একটা জায়গাও আছে, মানসিকভাবে সে প্রস্তুত হয়ে যায়। কোনো সময় কি এরকম হয়েছে যে কোনো মেয়ে সে নিজে এসে কমপ্লেন করছে এবং এখান থেকে বেরোতে চাইছে, বা তার একটা বোল্ড অবস্থান আছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স কি আপনাদের হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। তো সে যদিও এটা নিজে এসে বলেনি, তো এলাকার লোক মারফত বলিয়েছে, খবর পাঠিয়েছে, কোনো না কোনো ভাবে সে এখান থেকে বেরোতে চাইছে। এই ধরনের উদাহরণগুলো তো আসলে কোথাও আমাদের দর্শকের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে থাকে, অবশ্যই। মানে এগুলোকে আরো বেশি বেশি করে যদি আরো প্রচার করা যায়। এছাড়া আপনি আইনের কথা বললেন, বা হোম নিশ্চয়ই গড়ে উঠছে তার কথা বললেন, কোনো স্কিম কি আছে যে স্কিমগুলোর মাধ্যমে তাদেরকে আরো বেশি ভালো করে রেস্কিউ করা যায় বা সাপোর্ট দেওয়া যায়? হ্যাঁ, অনেক স্কিমই রয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেক্ষেত্রে কাজ করে চলেছে। তো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম, এটা একটা গুরুত্বপূর্ণ স্কিম। এই স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও রয়েছে, স্কিম রয়েছে, আইসিপিএস রয়েছে। তাছাড়া আমাদের ইদানিংকালে আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটি নালসা, সে নালসা অনারেবল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বর্তমানে একটি
আশা বলে একটি এসওপি জারি করেছে। আচ্ছা, আশা, তো আশার ফুল ফর্ম হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর সাপোর্ট, তারপর হেল্প, অ্যাকশন। তো এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা সঙ্গে নিয়ে আমাদের যারা ভিকটিম রয়েছে চাইল্ড ম্যারেজের তাদেরকে রিহ্যাবিলিটেট করা, সমাজের অঙ্গীভূত করা এবং চাইল্ড ম্যারেজকে প্রতিহত করা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের নালসা, আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, আমাদের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, আমাদের সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটি, আমরা সবাই একযোগে কাজ করে চলেছি একটা কোলাবোরেশনের মধ্যে একটা দিয়ে। কোলাবোরেশনের মধ্যে দিয়ে। আচ্ছা, তো এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর মধ্যে দিয়ে কি কতটা প্রভাব পড়ছে সামাজিকভাবে, অ্যাওয়ারনেস কতটা বাড়ছে? হ্যাঁ, প্রভাব তো অবশ্যই পড়ছে, কারণ আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটি বিভিন্ন সময় রুটিন মাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকে। তো সেই ক্ষেত্রে জনসংযোগ ঘটে এবং উপস্থিত জনতারা বুঝতে পারে যে আজকে চাইল্ড ম্যারেজের কুপ্রভাব সম্পর্কে, এবং সেই ক্ষেত্রে আমরা অনেকটাই সাফল্য লাভ করছি। কিন্তু শুধু তো অ্যাওয়ারনেসের প্রশ্ন না, আপনি যেরকমটা বলছিলেন আর কি, তার সাথে মেয়েদের পড়াশুনো করানো কিংবা তাতে মানে পড়াশুনো করতে উৎসাহী করে তোলা, বাবা মাদের বোঝানো, এইগুলোও মনে হয় এই পুরো অ্যাওয়ারনেসের একটা পার্ট, সেটারই অংশ। আমরা একদিকে বলতে থাকি যে কি কি বাল্যবিবাহ হলে কি কি শাস্তির বিধান রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা এই মর্মে সচেতনতা সৃষ্টি করতে চেষ্টা করি যে এর কুপ্রভাবগুলি কি রয়েছে এবং কি কারণে আমাদের বাল্যবিবাহটাকে পরিহার করা উচিত। কি কি শাস্তিমূলক ব্যবস্থা আছে আইনে? যদি সেকশন 9 অনুযায়ী যে পুরুষ, যে ছেলেটি, তার যদি বয়স 18 হয়ে যায়, এখানে কিন্তু ওই 21-এর হিসাবটা আনলে হবে না, এখানে তার যে কালপেবিলিটিটা সেটা 18 বয়স থেকে আসবে। যদি তার 18 বছর বয়স পূর্ণ হয়ে যায় এবং সে একটি নাবালিকাকে বিয়ে করে, তবে সেই ক্ষেত্রে তার 2 বছরের জেল এবং অথবা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, অথবা দুইটাই একসঙ্গে হতে পারে। আর সেকশন 10 অনুযায়ী যারা বাল্যবিবাহের আয়োজন করবে, হতে পারে সে তার ছেলে বা মেয়ের মা বাবা, হতে পারে যে যিনি মধ্যস্থতা করেছেন, আলাপ করেছেন, হতে পারে আত্মীয় স্বজন, যারাই আয়োজন করবেন তাদের ক্ষেত্রেও সেই 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। আর যারা ডাইরেক্টলি সেকশন 11 অনুসারে যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যে কোনোভাবে এই বাল্যবিবাহকে উৎসাহিত করবে, এতে যোগদান করবে, তাদের ক্ষেত্রেও সেই 2 বছরের জেল আর 1 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। আমরা প্রায় আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আপনাকে অনুরোধ করব যে আপনার যে অভিজ্ঞতা বা আপনি যেভাবে দেখছেন আজকের সমাজকে, এবং এই ক্যাম্পেইনটার সাথে যেহেতু নিজে আপনি যুক্ত থেকেছেন, আপনার ব্যক্তিগত অনুভূতি বা একটা আমি বলবো যে একটা আশার কথা বা একটা হোপ, সেরকম যদি কিছু আপনি দেখতে পান তাহলে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, যে অদূর ভবিষ্যতে কি কোনো সম্ভাবনা আছে যে বাল্যবিবাহ মুক্ত একটা সমাজের স্বপ্ন বা একটা আকাঙ্ক্ষা, সেটা কি তৈরি হতে পারে? আসলে এই সমস্যাগুলি সামাজিক সমস্যা এবং সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো তার সমাধানে সবচেয়ে যে জিনিসটা আমার মনে হয় সবচেয়ে দরকার, সেটা হলো শিক্ষা। শিক্ষা যদি আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে পায়, তবে আমাদের পক্ষে বাল্যবিবাহের মতো কুপ্রথার দূর করা সম্ভব। আর আমাদের ভারতের সংবিধানের 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আপনারা জানেন যে আমাদের শিক্ষার অধিকার আজকে আমাদের মৌলিক অধিকারের অন্তর্গত। আর 2009 সালে আরটিই অ্যাক্টে 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষাক্ষেত্রে মেয়েরা অনেকটাই এগিয়ে যাচ্ছে, এবং সেটাই আমার কাছে আশার আলো। যেদিন তারা মেয়েরা বুঝতে পারবে তাদের অধিকার এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারবে,
সেদিন বাল্যবিবাহের মতো কুপ্রথা, সামাজিক ব্যাধি দূর করা অবশ্যই সম্ভব হবে। খুব খুব ঠিক কথা বলেছেন, এবং সত্যি শিক্ষা একটি বড় বিষয়। মানুষ যদি শিক্ষিত হয় এবং যদি সচেতন হয়, তাহলে মনে হয় বাল্যবিবাহের মতো বা আরও অন্যান্য যে ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা বা ব্যাধি আমাদের সমাজে এখনো অবধি আঁকড়ে ধরে বসে আছে, সেগুলো মনে হয় সেখান থেকে উত্তরণের একটা রাস্তা নিশ্চয়ই পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং যেভাবে আপনারা কাজ করছেন সেই কাজ আপনারা নিশ্চয়ই চালিয়ে যাবেন, এবং আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজের কথা তো ভাবতেই পারি। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে এই অনুষ্ঠান থেকে আপনারা যারাই শুনছেন তারা অন্তত নিজেদের চারিপাশকে, নিজেদের পরিবারের মধ্যে এবং পরিবারের বাইরেও যে জগৎ আছে সেখানে কোনো রকমভাবে এরকম কোনো ঘটনার যদি সাক্ষী থাকেন বা কোনো ধরনের কোনো ঘটনা যদি আপনারা প্রত্যক্ষ করেন যেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের লোকাল অথরিটির সঙ্গে। অনেক ধন্যবাদ, নমস্কার।